কারখানায় কাজ করার সময় চুল্লিতে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। কাঁচ প্লাস্টিকের কারখানায় কাজ করতে গিয়ে ভাঙড়ের শ্রমিকের মৃত্যু। চুল্লিতে পড়ে শ্রমিক মোহন রায়ের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত আরও একজন। অবৈধভাবে কারখানা চলার অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ। ভাঙড়ের কারখানার মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। মেদিনীপুর মেডিকেল কলেজের পরে জলপাইগুড়ি, যেখানে আপনারা জানেন সেখানেও এক প্রসূতির মৃত্যু হয় এবং ওই প্রসূতির পরিবারের তরফে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এমনই অভিযোগ করা হয়। সেই প্রসূতির পরিবারই এবার হাইকোর্টে যাওয়ার কথা ভাবছে। কিভাবে প্রসূতির মৃত্যু তদন্ত রিপোর্ট প্রকাশে গড়িমসির অভিযোগ আনছে তারা। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, ওই প্রসূতির পরিবার হাইকোর্টে যাওয়ার কথা ভাবছে, তারা কি অভিযোগ জানাতে চলেছে হাইকোর্টে? দেখো, যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, তুমি জানো যে এর আগে এই মৃত্যুর ঘটনার আগে কিন্তু তারা বারবার সরব ছিল যে সেখানে কোনো ওষুধের কোনো গাফিলতি ছিল কিনা বা ইঞ্জেকশন বা স্যালাইনে কোনো গাফিলতি ছিল কিনা, এই নিয়ে কিন্তু বহুবার তারা কিন্তু সরব হয়েছিল। শেষ পর্যন্ত 24 দিন লড়াই করার পর সেই প্রসূতির কিন্তু মৃত্যু হয়। তারপর আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল যে তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ তৈরি করেছে, সেটার উত্তর জানতে চেয়েছিল। আজকে লিখিতভাবে এমএসবিটির কাছে তারা আসেন এবং পরিবারের তরফ থেকে জানতে চান যে তদন্ত কমিটি কি হলো। এখন 4 দিন 5 দিন পার হয়ে গেল, কোথায় তদন্ত কমিটি এবং কারা কারা তদন্ত কমিটি আছে সেই নিয়ে কিন্তু তারা সরব হন। এবং যেটা পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে এমএসবিটি সহ একাধিক যে স্বাস্থ্য অধিকারকর্তা রয়েছে তারা কিন্তু তাদের সাথে দেখাও করেননি এবং যে অভিযোগপত্র সেটাও তিনি গ্রহণ করেননি বলে অভিযোগ করেন। বাধ্য হয়ে তারা চিন্তা ভাবনা করছেন যে আর কিছুদিন তারা দেখবেন, এখনো ওই প্রস্তুতির কাজ সম্পন্ন হয়নি। সেটা বলে কিন্তু তারা কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। এই বিচার কিভাবে এই প্রস্তুতির মৃত্যু হলো, এর পেছনে গাফিলতি কাদের ছিল সেই নিয়ে সর্বোচ্চ হাইকোর্টের সর্বোচ্চ পরিবার পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা 20 তারিখে একটি অবজেকশন দিয়েছিলাম। সেই অবজেকশনের দিকে তাকিয়ে হয়তো 5 জনের কমিটি গঠন করেন। সেই কমিটির কি রিপোর্ট ছিল কিংবা কত দূর আগালো, কি করতে পারলো না পারলো, সেই জিনিসটাই আজকে জানার জন্য এসেছিলাম। কিন্তু আমাকে আজকে আমরা যেটা লিখে নিয়েছিলাম সেই রিসিপ্টটিও দেয়নি, কিংবা আমাদের আজকে যেটা আসছে তার কিছুই হয়নি। পুরোপুরি ক্লিয়ার যে বিষাক্ত কিছুতেই হয়েছে, স্যালাইন হোক, এখন হাইকোর্টে মুভ করতে হবে, তাছাড়া এখান থেকে কিছু হবে না। আমরা 2-4 দিন নাগাদই আমরা হাইকোর্টে যাব হয়তো। মেদিনীপুর মেডিকেল কলেজের সাসপেন্ডেড চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল, তার মধ্যে পল্লবী বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় তাকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এই নির্দেশ দিতে গিয়ে মহামান্য হাইকোর্ট কি বললেন? দেখো, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই রক্ষা কবচ দিয়েছেন এবং রক্ষা কবচ দিতে গিয়ে তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ পুলিশের তরফ থেকে গ্রহণ করা সম্ভব হবে না, অর্থাৎ পুলিশ কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এর পাশাপাশি যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলার যে ইনভেস্টিগেশন পুলিশের তরফ থেকে করা হচ্ছে সেই ইনভেস্টিগেশনে পল্লবী বন্দ্যোপাধ্যায়কে সমস্ত রকমের সহযোগিতা করতে হবে। এবং তুমি একই সঙ্গে জানো যে এই মর্মে অর্থাৎ স্যালাইন কাণ্ডে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ফলস্বরূপ সেই মামলাও কিন্তু এখনো প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই স্যালাইন কাণ্ড যে পৃথক মামলা রয়েছে সেই মামলায় হস্তক্ষেপ করতে পারেন কিনা সেই বিষয়টা ক্ল্যারিফিকেশনের জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত গ্রহণ করলে তারপরেই কিন্তু পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। কিন্তু আপাততভাবে পল্লবী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ পুলিশের তরফ থেকে গ্রহণ করা চলবে না। সৌমেন, ধন্যবাদ সৌভিক।